বৃহস্পতিবার বাধারঘাটস্থিত দশরথ দেব রাজ্য স্পোর্টস কমপ্লেক্সে সিনথেটিক অ্যাথলেটিক্স টার্ফ হকি ও ফুটবল মাঠের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়িকা মীরারানী সরকার, পদ্মশ্রী দীপা কর্মকার, অলিম্পিয়ান জিমন্যাস্টিক সত্যব্রত নাথ সহ আরও অনেকে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, খেলাধুলা নিয়ে সমস্ত ছেলে মেয়েদের মনে জেদ থাকতে হবে, তাহলে একদিন না একদিন সফল হবেই। সমস্ত ছেলে মেয়েদের খেলাধুলা চর্চা করা উচিত। তাছাড়া ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই, শুধুমাত্র দরকার উপযুক্ত প্ল্যাটফর্মের। আর এজন্যই আজকে এই হকি, ফুটবল ও সিনথেটিক অ্যাথলেটিক্স টার্ফের জন্য মাঠের শুভ সূচনা করেন, যাতে করে আগামী দিন ত্রিপুরার ছেলেমেয়েরা নিজেদের পারফরমেন্স রাজ্য ও বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। এই হিসাবে আমি লং ডিস্টেন্সে ছিলাম, কিন্তু এই ট্র্যাকে দৌড়ে লং ডিস্টেন্স কোথা থেকে যাবে? কল্যাণপুরে শুরু হলো দৌড়ছিলাম। আমরা তো জানি, আমরা প্র্যাকটিস করি কে কে ম্যান বিভাগে কে ফার্স্ট হবে, 3 জনকে নেবে। আর 18-এ কে ফার্স্ট হবে আমরা জানি, প্লাস 16-এ কে ফার্স্ট হবে। 3 জনের 3 বিভাগে 3 জনকে নেবে। যখন কল্যাণপুরে মানে স্পোর্টসেও কত মজার বিষয়, একটা কার্ভিং এসছে, হঠাৎ করে দেখি, আমি জানি আমি ফার্স্ট, আমি সেইভাবে মেনটেন করে যেভাবে দৌড় শিখেছি সেভাবে আমি যাচ্ছিলাম। হঠাৎ করে ফিনিশিং পয়েন্টের 100 মিটারের আগে একজনকে সাইকেল দিয়ে নামিয়ে রাখ। আরে আমি চিৎকার করতে লাগলাম, ফিনিশিং আর 100 থেকে 150 মিটার। তো আমি তো চিৎকার করছি একদিকে, সেখানে আলটিমেটলি মানে ওকে মানে আমি তারাও করছি, সেখানে গিয়ে আলটিমেটলি ক্রস করে ওর আগে চলে গেল। এবং আমি জিজ্ঞেস করলাম, তুমি কি নাইট কলেজে পড়ি? বলে যাবে, তুমি কি নাইট কলেজে যাবে তো টেরো। আমি কিছু করিনি, ওরা আমাকে জবরদস্তি করে দিয়েছে। এইসব সিচুয়েশন আগে ছিল, কারণ সেইভাবে যে ট্র্যাক মেনটেন করা সেগুলো ছিল না, এখন সেটা সম্ভব না। যাই হোক, আমরা 3 জনে গেলাম, কিন্তু স্যারের অভিজ্ঞতা ছিল না যে ক্রস কান্ট্রি পড়তে গেলে আমরা তো রানিং শু নিয়ে গেলাম, আমরা ক্যাটস নিয়ে গেলাম, কিন্তু ওইগুলো ক্রস কান্ট্রিতে চলে না। যখন প্রায় 100-এর ব্যাপার পুরো কান্ট্রি থেকে অ্যাক্রস দ্য কান্ট্রি মানুষ ওখানে প্রায় 100 জনের উপরে পার্টিসিপেট ছিল গোলকুন্ডা ফোর্টের উপরে। এবং একদম স্পেসিফিক আছে, আর্টিলারি সেন্টারের যারা আর্মিরা আছেন এই ট্র্যাকের মধ্যে যেতে হবে। সেই ট্র্যাকের মধ্যে কি কোথাও পা দিলে কাটা লেগে যায়, ওইখানে কাটা লেগে গেলে দৌড়বে কি? একটা জায়গায় আছে যেখানে নদীর ছোট একটা নালা বা নদীর মতো আছে, সেটার উপর দিয়ে দৌড়ে যেতে হবে। পাথর আছে, এখানে ট্র্যাক স্যুট আপনার রানিং শো পরা যাবে না, ক্যাট শো পরা যাবে না। তাহলে কি করতে হবে? দেখলাম অন্যান্য দিল্লি থেকে যারা আসছিল ওরা লিকো প্লাস লাগাচ্ছে পায়ের মধ্যে, আর লিকো প্লাস দিচ্ছে না আমাদের। মনে মনে স্যারকে বলছিলাম, কি আমাদের উনি লিকো প্লাস কেন আমাদের দিল না? তো ক্যাটস সাইডে রেখে দিলাম। আর যদি মানে রানিং শো যদি আমরা করি তাহলে তো স্লিপ করে পাথরের মধ্যে স্লিপ করে যাবে। তো এই যে অবস্থা, ফার্স্ট ছিলাম আমরা, আমাদের সেখানে। তো আমাদের মধ্যে ওইখানে গিয়ে প্রথমে আমরা হকচকে গেছি, এক জায়গায় তো জলের মধ্যে লাফ দিতে গিয়ে পড়েই গেলাম। তারপরও লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে আমার যে পজিশন ছিল, আমার এখনও মনে আছে 13th পজিশন। আর সেই জায়গার মধ্যে 100 জনের মধ্যে আমাদের যে আমার 16th যে দিল সেকেন্ড হলো, মনে আছে তপন ভট্টাচার্য। আমরা সেই বয়সে, কিন্তু যেহেতু ওর একটু দেখতে, তখন তো এতটা সার্টিফিকেট দেখতো না বয়সে, যেহেতু একটু আমার থেকে হাইটে ছোটো ছিল, ও 16th ও কমপ্লিট করলো। তো যাই হোক, আমরা খুশি মনে আমরা এলাম। ম্যানেও আমরা কোনো প্রাইজ পেলাম না, কিন্তু এই শুরু হলো। এবং এই যে কাটা পায়ে ঢুকলো প্রায় 1 মাস সমানে, এই কাটা বের করতে আমার আর এগুলো কাটাগুলো ধরাও যায় না এমন অবস্থা। তো এই যে ঘাত প্রতিঘাত, এগুলো যে এক্সপিরিয়েন্স, এইসব কারণে কিন্তু আরও বেশি মজবুতি আসে যে কোনো স্ট্রিমে গেলে। আমার মনে আছে, আমি তো অ্যাথলেট ছিলাম, তারপরে আমি সুইচ অন টু ব্যাডমিন্টন। এখানে আমার রতনবাবু আছেন, আমার বড় ভাই, ওনারা সাংঘাতিক মানে ইয়ং, কলকাতায় প্র্যাকটিস করেন। সেখানে দীপু ঘোষ থেকে আরম্ভ করে, কাজল সাহেব থেকে আরম্ভ করে বড় বড় প্লেয়ারদের সাথে খেলে ওয়াইএমসির মধ্যে। তো যেহেতু আগরতলা মেয়েতে খেলা হতো, গেলাম একদিন। যাওয়ার পরে আমাদের সাথে কেউ খেলে না। নবচন্দ্র সিং করে মণিপুর থেকে একজন এনআইএস কোচ এসেছিল ব্যাডমিন্টন। তো আমি যাওয়ার পরে
সাধারণত কি হয়, একটা খেলা হচ্ছে, আমাকে র্যাকেটটা দাও, একটু খেলি, তো কেউ আমার সাথে খেলতে রাখে না। তো আমার খুব মনে লাগলো, আরে আমাকে খেলতে দিল না, আমার কি প্ল্যান না নাকি। কিন্তু ওদের যে ট্রেনিং পাওয়ার পরে ওরা যে স্ট্যান্ডার্ডে খেলে সেরকম, তো ওরা তো সেমিফাইনালে আসতো, মানে বছরের পর বছর চ্যাম্পিয়ন ছিল, মিক্সড ডাবলসও চ্যাম্পিয়ন, ডাবলসও চ্যাম্পিয়ন। শেষ পর্যন্ত আমি একটা বই পেলাম বীরচন্দ্র লাইব্রেরিতে, মামাবাবুর বই, ব্যাডমিন্টন কীভাবে খেলতে হয়। সেই ব্যাডমিন্টন পড়ে, আর নবচন্দ্র সিং বাই দিস টাইম হি ওয়েন্ট অ্যাওয়ে, সেই বই পড়ে আমি শ্যাডো প্র্যাকটিস থেকে আরম্ভ করে আমি বললাম, এই যে পরিশ্রমে কাটা যে লেগেছে, পরিশ্রমের কারণ দম তো আছে, এই যে ব্যাডমিন্টনের সমস্যা হয়, সেখান থেকে এই ব্যাডমিন্টন, কারণ এখানে ডিস্ট্রিক্ট কম্পিটিশন হয়, স্টেট কম্পিটিশন হয়, প্র্যাকটিস। আর লন টেনিস দিয়ে আমি ব্যাকশট কীভাবে করতে হবে সেগুলো করতাম। যখন রতনবাবু আবার আসলো, আর আমার একটা অভ্যেস ছিল যে ক্রিয়েট দ্য গ্যাপ অ্যান্ড ফিনিশ ইট আপ, মানে অফেন্সিভ আমার সবসময়, যেটা তখনকার সময় সেটা ছিল না, ওরা ডিফেন্সিভ প্র্যাকটিস করতো। তা আমার এই যে সেন্টার অফ দ্য কোর্ট, এগুলো আমাদের আইডিয়াই ছিল না যে পেছনে কত কীভাবে যেতে হবে। তো এই বই টই পড়ে এমনভাবে নিজেকে তৈরি করলাম যে ওই বছর যখন খেলা শুরু হলো, যারা আমার সাথে খেলতে চাইছিল না ওদের এক কারণ শূন্য, এরকম অবস্থা। আমাকে অনেকজন বলছে, আরে কিছু নাম্বার তো দিন, কিন্তু আমার তো একটা ভিতরে একটা ইয়ে ছিল। এইসব ঘটনা মনে পড়ছে আর কি। তা আলটিমেটলি কী হলো, আমি এই কথাগুলো এই কারণে বলছি যে ভেতরে জিদ যদি না থাকে, আমাদের এখানে আরও অনেকে জিমনাস্ট ছিল, আমি দীপা কর্মকারকে দেখলে আমি সবসময় এর ভেতরে এত জেদ যে আমার কিছু করতে হবে, যে কারণে আজকে দীপা ওই জায়গায় গেছে, একমাত্র ওর জেদ। ওর যারা কলিগ, যারা সিনিয়র, ওরাই বলেছে যে দীপা মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আছে। তো এরকম জেদ